হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস 11 থার্ড সেমিস্টার যে তোমাদের এক্সাম হবে সেই থার্ড সেমিস্টারের জিওগ্রাফি ক্লাস 11 থার্ড সেমিস্টারের জিওগ্রাফি কিন্তু একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ যে সাজেশান সেই সাজেশান নিয়ে হাজির হয়েছি। কাজে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি এখান থেকে তোমরা পরীক্ষাতে 25 থেকে 30টা নাম্বার অনায়াসে কিন্তু তুলতে পারবে। দেখো, প্রত্যেকটা ইউনিট অনুযায়ী, অর্থাৎ তোমাদের ক্লাস 11-এর যে তোমাদের জিওগ্রাফি বই, সেখানে কিন্তু মূল ইউনিট 3টে রয়েছে। সে মূল ইউনিট 3টের মধ্যে আবার 3টে কিংবা 2টো করে আবার ইউনিট রয়েছে। সেই প্রত্যেকটা ইউনিট ধরে কিন্তু প্রশ্ন আলোচনা করা রয়েছে। কাজেই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রথম যে ইউনিটটা আমরা ঢুকবো, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন, হিউম্যান জিওগ্রাফি যেটা রয়েছে, সেই ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট 1, সেই ইউনিট 1-এর কিছু প্রশ্ন তোমরা দেখো। আধুনিক ভূগোলে যে শাস্ত্র আলোচনা করে তা হচ্ছে বিজ্ঞান। প্রাণীবদ্ধ ভূগোলের জনক হচ্ছে আলেকজান্ডার হাম্বোল্ট। ভূগোলের প্রধান আলোচনীয় বিষয় হচ্ছে কি না, প্রাকৃতিক ও সংস্কৃতিক বিষয় সম্পর্কে নির্ণয় করা। কসমস গ্রন্থটি কার লেখা? হাম্বোল্টের লেখা। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এরাতোস্থেনিস। মানচিত্র সম্পর্কিত জিওগ্রাফিক্যাল লেখক হচ্ছে কি? রুডিয়াল টলেমি। দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমি জাস্ট আমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যদি প্রত্যেকটা প্রশ্ন পড়ে শোনাতে চাই তাহলে ভিডিওটা অনেকটাই কিন্তু লং হয়ে যাবে। এটা ছিল 1 নম্বর ইউনিট তোমাদের। তারপর 2 নম্বর যে তোমাদের ইউনিট রয়েছে সেটা হচ্ছে আন্দ্রেলা কাস্ট আইড হলো একটা নীহারিকা। বামন গ্রহ বলা হয় থেকে প্লুটোকে। আমাদের নক্ষত্র বা ছায়াপথ হচ্ছে আকাশগঙ্গা। সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। জোভিয়াল প্ল্যানেট বলা হয় থাকে বৃহস্পতিকে। সূর্য থেকে দূরত্ব নির্ণয়ের স্থান হচ্ছে 3 নম্বর। সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম হচ্ছে শুক্র। সৌরজগতের শীতলতম গ্রহের নাম হচ্ছে ইউরেনিয়াম। পৃথিবীর দ্রুততম গ্রহের নাম হচ্ছে নেপচুন। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দর করে অ্যান্সার এবং উত্তর দেওয়া রয়েছে। তোমরা যারা পিডিএফ ফাইলটা নিতে চাই তো অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার আমি কিন্তু মেসেজ করো। এই ছিল তোমাদের 2 নম্বরের প্রশ্ন, এখান থেকে 23টা পর্যন্ত। তারপর 3 নম্বর যে ইউনিট রয়েছে সেই 3 নম্বর ইউনিট থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও। একটি গতিশীল শক্তি উদাহরণ নাম হচ্ছে নদী। সবথেকে গতিশীল বা বহিরাগত শক্তি আমরা বলতে পারি। ভূমিরূপের উৎপত্তি প্রধান শক্তির উৎস হচ্ছে 2টি। অন্তর্জাত শক্তি হলো ড্যাশ ম্যাগমার পরিচলন স্রোত। তারপর হচ্ছে কণ গিরিখাত আলোচনা করা হয়, যুক্ত হচ্ছে ভঙ্গির পর্বত। একটি অন্তর্জাত পক্ষের নাম হচ্ছে আভাবিকার। একটি বহির্জাত পক্ষের উদাহরণ নাম হচ্ছে আভাবিকার। ডায়াস্টোরিজম হলো একটি ধীর প্রক্রিয়া। দেখো, প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু অ্যান্সার সহ করে দেওয়া রয়েছে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পিডিএফ ফাইলটা নিয়ে নিতে পারো ডিসক্রিপশন বক্সে নাম্বারে মেসেজ করে। 4 নম্বর যে তোমাদের ইউনিট রয়েছে সেই 4 নম্বর ইউনিট জলবায়ু। সেই জলবায়ুর থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আলোচনা করা হচ্ছে এখন। বায়ুমণ্ডলের বিস্তার হচ্ছে কত? 10,000 কিমি। আবহাওয়াবিদ্যা ভূপৃষ্ঠ থেকে কত কিমি নিয়ে আলোচনা করা হয়েছে? 50। বায়ুমণ্ডলের 97% মধ্যে কত মধ্যে অবস্থান করে থাকে? 29%। বায়ুমণ্ডলের সর্বপ্রথম গ্যাস নাইট্রোজেন। বায়ুমণ্ডলের সর্বাধিক প্রয়োজনীয় গ্যাসের নাম হচ্ছে অক্সিজেন। বায়ুমণ্ডলের 90% জলীয় বাষ্প কত কিমির মধ্যে অবস্থান করে থাকে? 5 কিমির মধ্যে। বায়ুমণ্ডলের সবথেকে প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা সকলেই কিন্তু এটা জানি। বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন। সবথেকে ভারী গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। কাজেই তোমরা ভিডিও স্কিপ না করে প্রথম থেকে নোট ডাউন করতে থাকো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যারা পিডিএফ ফাইলটা নিতে চাইছো ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমাকে কিন্তু মেসেজ করো। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর দেখো, এখানে কিন্তু পরপর প্রশ্নগুলো আমি তুলে ধরেছি। সর্বশেষ যে প্রশ্ন, যে বায়ু স্তর ক্ষুব্ধ মণ্ডল নামে পরিচিত ট্রপোস্ফিয়ার, আমরা সকলে জানি, ট্রেনেও কিন্তু পড়েছি। তারপর যে হিউম্যান জিওগ্রাফি, মানবীয় ভূগোল বলে একটা কিন্তু তোমাদের চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারের প্রথম যে ইউনিট, সেই ইউনিট থেকে কিছু প্রশ্ন কিন্তু আলোচনা করছি। ওলিঙ্গা জোরফিয়ার পিগমি উপজাতি যে পদ্ধতিতে জীবনযাপন করে তা হলো ড্যাশ ফলমূল সংগ্রহ এবং পশু শিকার মাধ্যমে তারা কিন্তু জীবন সংগ্রহ করে থাকে। আরবের বেদুইন উপজাতি যে পদ্ধতিতে জীবনযাপন করে তা হলো পশুপালন। এস্কিমোস ল্যাপস উপজাতি যে পদ্ধতি জীবনযাপন করে তা হলো তিমি, সিল ইত্যাদি মাধ্যমে তারা কিন্তু শিকার করে জীবনযাপন করে। রেড ইন্ডিয়ান, তারপরে আরও যে উপজাতিগুলো রয়েছে তারা কী মাধ্যমে জীবনযাপন করে? পশুপালনের মাধ্যমে। দক্ষিণ পূর্ব এশিয়া অধিবাসীদের জীবনযাপন পদ্ধতি হচ্ছে স্থায়ী এবং উন্নত কৃষির মাধ্যমে। নদী উপত্যকা অধিবাসীদের জীবনযাপন পদ্ধতি হচ্ছে স্থায়ী উন্নত নিবিড় কৃষি।
মাধ্যমে। কেন হচ্ছে? কারণ এখানে হচ্ছে পলি মাটি পাওয়া যাবে, তারপরে অনেক উন্নত কী বলে নদী থেকে অনেক জীবিকা উৎপাদন করবে, এই জন্য এখানে উন্নত। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তুলে ধরা রয়েছে, তোমার জাস্ট এগুলো খাতায় নোট ডাউন করে থাকো। আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, পরপর কিন্তু দেখিয়ে দিচ্ছি। তারপর ইউনিট 2 আমরা চলে যাচ্ছি। সেই ইউনিট 2 এর প্রথম যে প্রশ্নটা সেটা জাস্ট একটু লক্ষ্য করো। অর্থনৈতিক কার্যাবলী হলো একটি ড্যাশ। অর্থনৈতিক কার্যাবলী একটা সামাজিক কাজ। হোমো হ্যাবিলিস গোষ্ঠী মানুষের প্রধান জীবিকা কী ছিল? শিকার এবং খাদ্য সংরক্ষণ করা। অর্থনৈতিক কার্যাবলীর অপর নাম হচ্ছে পেশাগত কাজ। মানুষের স্থায়ীভাবে বসবাস শুরু করে থেকে 35 খ্রিস্টপূর্বাব্দে। উদ্ভিদ ও প্রাণী জগতের গর্ভস্থান শুরু হয় যত বছর আগে তা হলো 10,000 বছর আগে। প্রথম স্তরে কার্যাবলী শুরু হয় 6,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে, 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে আর কি। ক্ষুদ্র এবং কুটির শিল্প শুরু হয় 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে। এখানে একটু বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করো বা কমেন্ট করতে কিন্তু ভুলো না। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়েছে। আর যারা পিডিএফ ফাইলটা নিতে চাইছে অবশ্যই কিন্তু আমাকে ডিসক্রিপশন বক্সে নাম্বারে মেসেজ করতে পারো। তবে এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উত্তর সহ করে দেওয়া রয়েছে, তুমি জাস্ট একটু লক্ষ্য করো এবং খাতায় নোট ডাউন করতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিও লং হয়ে যাবে তার কারণে। তারপরে আমরা চলে যাব সর্বশেষ যে চ্যাপ্টার, সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, অর্থাৎ দেশ হিসাবে ভারত বলে কিন্তু একটা তো আমাদের চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারের প্রথম ইউনিট, যে প্রথম ইউনিট রয়েছে সেই প্রথম ইউনিট নিয়ে আলোচনা করব। ইন্ডিয়া নামে উৎপত্তি হয় ইন্ডিয়াস থেকে। ভারতের প্রস্তাবিত নতুন নাম হচ্ছে হিন্দুস্তান। ভারত যে গোলার্ধে অবস্থান করে উত্তর পূর্ব গোলার্ধে। ভারত যে মহাদেশে অবস্থান হয় তার নাম হচ্ছে এশিয়া মহাদেশ। ভারতের উত্তরতম স্থানের নাম হচ্ছে ইন্দিরা দক্ষিণতম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ভারতের পূর্ব নাম ছিলেন কিবুথু। ভারতের পশ্চিম স্থান নাম হচ্ছে গন্ডার মোদি। ভারতের দুই ভাগকারী অক্ষরেখার নাম হচ্ছে ক্রান্তি রেখা। ভারতের দুভাগকারী দাক্ষিণা রেখা বা এলাহাবাদের উপর দিয়ে বিস্তার করেছে কত ডিগ্রি? না 121 ডিগ্রি পূর্ব। ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম কি ছিলেন? পিগম্যালিং পয়েন্ট। ভারতের প্রমাণ দাক্ষিণা রেখা শহর হচ্ছে এলাহাবাদ। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা জাস্ট একটু খাতায় নোট ডাউন করতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন আমি এমনিতেই কিন্তু পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিও লং হয়ে যাবে। তোমাদের মূল পিডিএফ ফাইলটা দেখিয়ে দিয়েছি। যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করতে একদম ভুলো না। দেখো তারপর যে 2 নম্বর যে তোমাদের ইউনিট রয়েছে, সেই 2 নম্বর ইউনিটে কিন্তু আমরা চলে যাচ্ছি। 2 নম্বর ইউনিটে দেখো প্রথম প্রশ্নটা কি বলা রয়েছে, না GLIS এর শব্দ কথায় কি? GSI এর শব্দ নাম হচ্ছে কলকাতা। ভারতের ভূতাত্ত্বিক গঠন বিভাগ কয়টি? 4টি। ভারতের প্রাচীনতম শিলা শ্রেণীর নাম হচ্ছে আর্কিড শ্রেণী। আর্কিড শ্রেণী ভূতাত্ত্বিক যুগ নাম হচ্ছে অলিম্পিক্যামিয়ার। ভারতের সর্বাধিক বিস্তৃত শিলা নাম হচ্ছে আর্কিড লিগ নিস্ট এবং স্লিটের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখানো হয়েছে, জাস্ট একটু খাতে নোট ডাউন করো। তারপর 3 নম্বর যে তোমাদের ইউনিট রয়েছে, সেই 3 নম্বর ইউনিটে কিন্তু আমরা চলে যাচ্ছি। ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, তার 3 নম্বর যে ইউনিট, সেই 3 নম্বর ইউনিটে একটু দেখো। বৃষ্টি এবং হিমবাহের জলে পুষ্ট স্বাভাবিক জলাধারকে কি বলা হয়? নদী। উপ এবং শাখাযুক্ত সমস্ত জলরাশি জলাধারকে ড্যাশ প্রধান নদী বলা হয়। ভারতের নদীতে মিলিত জলাধারকে কি বলা হয়? উপনদী। প্রধান নদী থেকে নির্গত জলধারা যে নামে পরিচিত হলো শাখা নদী। উৎস থেকে মোহনা পর্যন্ত দীর্ঘ এবং সংকীর্ণ যে নিম্নভূমি তাকে বলে নদী উপত্যকা। প্রধান উপনদী শাখা নদী এবং তার বিধৌত সুবিধৌত যে এলাকা তাকে কি বলা হয়? না নদী অববাহিকা। এটা আমরা কিন্তু টেনেও পড়েছি। দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু দেখানো হয়েছে, তোমরা জাস্ট খাতায় নোট ডাউন করো। সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।
চ্যানেল যদি নতুন থাকে আবার একটা অন্য চ্যানেল হয়তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই প্রশ্নটা সম্পূর্ণ পিডিএফ ফাইলটা নিতে চায় তো ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু সেই নাম্বারে আমাকে কিন্তু মেসেজ করতে ভুলো না। কোনো প্রকার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন। তো ভাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু আমার দেখা হচ্ছে।